বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা জিকে, পুষ্টি ও স্বাস্থ্যের উপর সেরা প্রশ্ন সম্ভার নিয়ে হাজির হয়েছি। আজকে যে সমস্ত প্রশ্নগুলি নিয়ে আমরা আলোচনা করব সেগুলি খুবই ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে। পশ্চিমবঙ্গ রাজ্যের সমস্ত জেলার অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছ, এই প্রশ্নগুলি আজকে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে কতটা গুরুত্বপূর্ণ। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে। তো চলো বন্ধুরা, আর দেরি না করে আমরা দেখে নিই আজকে কি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। আজকের প্রথম প্রশ্নটি দেখো, অরণ্য সুন্দরী বলা হয় কাকে? অরণ্য সুন্দরী বলা হয় কাকে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখানে চারটে অপশন যে রয়েছে দেখো, দুর্গাপুর, আসানসোল, ঝাড়গ্রাম, উত্তর 24 পরগনা। প্রথমে তোমরা নিজেরাই একটু চেষ্টা করবে এবং অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে কে কটি প্রশ্নের উত্তর ঠিক করতে পারলে। বন্ধুরা, তোমরা যারা যারা ভিডিও দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করবে। তোমাদের কাছ থেকে কিন্তু কমেন্ট আমরা আশা করি। অবশ্যই কিন্তু তোমাদের ভালো ভালো কমেন্ট আমাদের আরও নতুন নতুন ভিডিও করতে উৎসাহ যোগায়। তো আজকের যে প্রথম প্রশ্নটি রয়েছে দেখো, অরণ্য সুন্দরী বলা হয় কাকে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি, ঝাড়গ্রাম। ঝাড়গ্রাম শহরকে বলা হয় অরণ্য সুন্দরী। খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, অবশ্যই মনে রাখবে অরণ্য সুন্দরী বলা হয় ঝাড়গ্রামকে। পরের প্রশ্নটি দেখো, এর পরের প্রশ্নটি হলো, চীন সাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় কী নামে পরিচিত? টর্নেডো, টাইফুন, সাইক্লোন, হ্যারিকেন। এখানে কোন অপশনটি সঠিক হবে? চীন সাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় কী নামে পরিচিত? এখানে অপশন বি, টাইফুন হবে সঠিক উত্তর। চীন সাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় টাইফুন নামে পরিচিত। যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্যই কিন্তু এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। পরের প্রশ্নটি চলো দেখে নিই। এবারের প্রশ্ন, নিচের কোন প্রাণীতে মুক্ত সংবহনতন্ত্র আছে? সাপ, আরশোলা, কেঁচো, ইঁদুর। এখানে কোন অপশনটি সঠিক হবে? নিচের কোন প্রাণীতে মুক্ত সংবহনতন্ত্র দেখা যায়? এখানে অপশন বি, আরশোলা হবে সঠিক উত্তর। আরশোলার মধ্যে মুক্ত সংবহনতন্ত্র দেখা যায়, তাহলে অপশন বি হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, এবারে দেখো খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, ছোটনাগপুর মালভূমি কোন শিলা দ্বারা গঠিত? ছোটনাগপুর মালভূমি কোন শিলা দ্বারা গঠিত? চারটি অপশন দেখো কি রয়েছে, পাললিক শিলা, প্রাচীন আগ্নেয় শিলা, লাভা প্রবাহ, পলিমাটি। তাহলে কোন শিলা দিয়ে ছোটনাগপুর মালভূমি গঠিত? এখানে বন্ধুরা অপশন বি, প্রাচীন আগ্নেয় শিলা হবে সঠিক উত্তর। ছোটনাগপুর মালভূমি প্রাচীন আগ্নেয় শিলা ও রূপান্তরিত শিলা দ্বারা গঠিত। কিন্তু আমাদের এখানে অপশনে রূপান্তরিত শিলা নেই, কিন্তু মনে রাখবে যদি অপশনে আগ্নেয় শিলা ও রূপান্তরিত শিলা দুটিই থাকে তাহলে কিন্তু এই দুটিই হবে সঠিক উত্তর। প্রাচীন আগ্নেয় শিলা ও রূপান্তরিত শিলা দিয়ে ছোটনাগপুর মালভূমি গঠিত। তাহলে এখানে অপশন বি হবে সঠিক উত্তর। পরের প্রশ্নটি দেখো, এবারে দেখো যে প্রশ্নটি রয়েছে সেটি পশ্চিমবঙ্গের যে কোনো চাকরির পরীক্ষার জন্য কিন্তু খুবই ভেরি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। নিম্নলিখিত কোন নদীটি পশ্চিমবঙ্গ ও আসামকে পৃথক করেছে? পশ্চিমবঙ্গ ও আসামকে পৃথক করেছে কোন নদী? অপশনগুলি রয়েছে রায়ডাক, সংকোশ, কালজানি, চেল। কোন অপশনটি এখানে সঠিক হবে? এখানে অপশন বি, সংকোশ হবে সঠিক উত্তর। নিম্নলিখিত নদীগুলির মধ্যে সংকোশ নদী পশ্চিমবঙ্গ ও আসামকে পৃথক করেছে। এবং এর পাশাপাশি এখানে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য মনে রাখবে, এই সংকোশ নদী হলো পশ্চিমবঙ্গের পূর্বতম নদী। এখান থেকেও কিন্তু প্রশ্ন হয় পশ্চিমবঙ্গের পূর্বতম নদী কোনটি, এবং অনেক কম্পিটিটিভ এক্সামেই কিন্তু এই প্রশ্নটি এসেছিল যে পশ্চিমবঙ্গের পূর্বতম নদী কোনটি? উত্তর হবে সংকোশ নদী। তাহলে বন্ধুরা, এখানে দুটি প্রশ্নের উত্তর আমরা পাচ্ছি, পশ্চিমবঙ্গ ও আসামকে পৃথক করেছে সংকোশ নদী এবং পশ্চিমবঙ্গের পূর্বতম নদী হলো সংকোশ নদী। খুবই গুরুত্বপূর্ণ তথ্য, অবশ্যই মনে রাখবে। এরপরে যে প্রশ্নটি রয়েছে দেখো বন্ধুরা, কংসাবতী ও কেলেঘাই নদীর মিলিত প্রবাহ কী নামে পরিচিত? কেলেঘাই ও কংসাবতী নদীর মিলিত প্রবাহ কী নামে পরিচিত? রূপনারায়ণ, হলদি, দ্বারকেশ্বর, বিদ্যাধরী। কোন অপশনটি এখানে সঠিক হবে? এখানে অপশন বি, হলদি হবে সঠিক উত্তর। কেলেঘাই ও কংসাবতী নদীর মিলিত প্রবাহ হলদি নামে পরিচিত। অপশন বি হবে সঠিক উত্তর। আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্যই কিন্তু গুরুত্বপূর্ণ। রাজ্য ও কেন্দ্র সরকারের যে কোনো কম্পিটিটিভ এক্সামেই এই প্রশ্নটি অনেকবার এসেছিল। রাজতরঙ্গিনী গ্রন্থটি কে রচনা করেন? বাণভট্ট, অশ্বঘোষ, পতঞ্জলি, কলহন। রাজতরঙ্গিনী গ্রন্থটি কে রচনা করেন? কোন অপশনটি এখানে সঠিক হবে? এখানে বন্ধুরা অপশন ডি, কলহন হবে সঠিক উত্তর। রাজতরঙ্গিনী গ্রন্থটি রচনা করেছিলেন কলহন। এবং এর পাশাপাশি এখানে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য মনে রাখবে বন্ধুরা, এই রাজতরঙ্গিনী গ্রন্থটি কিন্তু কাশ্মীর অঞ্চলের ইতিহাস সমৃদ্ধ একটি গ্রন্থ।
এখান থেকেও একটি প্রশ্ন কম্পিটিটিভ এক্সামে আসে, সেই প্রশ্নটি হলো কাশ্মীরের ইতিহাস জানা যায় কোন গ্রন্থ থেকে? কাশ্মীরের ইতিহাস জানা যায় কোন গ্রন্থ থেকে? তাহলে উত্তরটি হবে রাজতরঙ্গিনী। তাহলে বন্ধুরা, আমাদের এই যে প্রশ্নটি রয়েছে, রাজতরঙ্গিনী গ্রন্থটি কে রচনা করেন? উত্তরটি হবে কলহন, এবং এই রাজতরঙ্গিনী গ্রন্থ থেকে কাশ্মীরের ইতিহাস জানা যায়। এর পরের প্রশ্নটি দেখো, চীনা পর্যটক হিউয়েন সাং কার রাজত্বকালে ভারতে আসেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বিভিন্ন পর্যটক বিভিন্ন রাজের রাজত্বকালে বা বিভিন্ন সম্রাটের রাজত্বকালে যারা এসেছিল তাদের নাম ও রাজত্বকাল সম্পর্কে কিন্তু জানা অবশ্যই জরুরি। তাহলে এখানে চীনা পর্যটক হিউয়েন সাং কার রাজত্বকালে ভারতে আসেন? কনিষ্ক, অশোক, হর্ষবর্ধন, চন্দ্রগুপ্ত মৌর্য। আমাদের এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি, হর্ষবর্ধন। চীনা পর্যটক হিউয়েন সাং হর্ষবর্ধনের রাজত্বকালে ভারতে আসেন। এখানে মনে রাখবে বন্ধুরা, হিউয়েন সাং হর্ষবর্ধনের রাজত্বকালে ভারতে আসেন। মনে রাখার একটি কৌশল দেখো বন্ধুরা, হিউয়েন সাং হ দিয়ে কিন্তু এই নামটি শুরু, এবং হর্ষবর্ধন এই নামটিও কিন্তু হ দিয়ে শুরু। তাহলে তোমরা মনে রাখবে হিউয়েন সাং হর্ষবর্ধনের রাজত্বকালে ভারতে আসেন। পরের প্রশ্নটি দেখো কী রয়েছে। এবারে আরও একটি সেম প্রশ্ন দেখো বন্ধুরা, মেগাস্থিনিস কার রাজত্বকালে ভারতে আসেন? চন্দ্রগুপ্ত মৌর্য, অশোক, হর্ষবর্ধন, দ্বিতীয় চন্দ্রগুপ্ত। তাহলে মেগাস্থিনিস কার রাজত্বকালে ভারতে আসেন? এখানে বন্ধুরা অপশন এ, চন্দ্রগুপ্ত মৌর্য হবে সঠিক উত্তর। মেগাস্থিনিস চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্বকালে ভারতে আসেন। এই মেগাস্থিনিস এবং হর্ষবর্ধন, এই যে দুই পর্যটক, এই দুই পর্যটক থেকেই কিন্তু প্রশ্ন এভাবে আসে। তাই এই দুইটি প্রশ্নই আমরা কিন্তু আজকে তোমাদের সামনে তুলে ধরলাম। এবং এই মেগাস্থিনিস চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্বকালে যে ভারতে আসেন, এটি মনে রাখার কৌশল দেখো বন্ধুরা, মেগাস্থিনিস ম দিয়ে শুরু হয় এবং চন্দ্রগুপ্ত মৌর্য, এই মৌর্যর কিন্তু ম রয়েছে এখানে। অবশ্যই মনে রাখবে হিউয়েন সাং হ দিয়ে শুরু হয়, হর্ষবর্ধনের রাজত্বকালে আসেন, হর্ষবর্ধন হ দিয়ে শুরু, এবং মেগাস্থিনিস ম দিয়ে শুরু, এবং চন্দ্রগুপ্ত মৌর্য এখানেও কিন্তু ম রয়েছে। অবশ্যই কিন্তু এটি মনে রাখবে, তাহলেই কিন্তু তোমরা মনে রাখতে পারবে। এর পরের প্রশ্নটি কি রয়েছে চলো দেখে নিই বন্ধুরা। দিন ই ইলাহির প্রবর্তক কে? ঔরঙ্গজেব, শেরশাহ, আকবর, দারাশুকো। এই চারটি অপশনের মধ্যে কোন অপশনটি সঠিক হবে? দিন ই ইলাহির প্রবর্তক কে ছিলেন? এখানে অপশন সি, আকবর হবে সঠিক উত্তর। মুঘল সম্রাট আকবর দিন ই ইলাহির প্রবর্তক ছিলেন। তাহলে অপশন সি হবে সঠিক উত্তর। পরের প্রশ্নটি দেখো। এবারে একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো, পানিপথের দ্বিতীয় যুদ্ধ কবে সংঘটিত হয়েছিল? চারটি অপশন রয়েছে, 1526, 1757, 1707, 1556। পানিপথের দ্বিতীয় যুদ্ধ কবে সংঘটিত হয়েছিল? এখানে অপশন ডি, 1556 খ্রিস্টাব্দ হবে সঠিক উত্তর। 1556 খ্রিস্টাব্দে পানিপথের দ্বিতীয় যুদ্ধ সংঘটিত হয়েছিল। এবং এখানে এর পাশাপাশি মনে রাখবে বন্ধুরা, পানিপথের প্রথম যুদ্ধ সংঘটিত হয়েছিল 1526 খ্রিস্টাব্দে। 1526 খ্রিস্টাব্দে পানিপথের যুদ্ধ সংঘটিত হয়েছিল, এবং এর 30 বছর পরে কিন্তু 1556 খ্রিস্টাব্দে পানিপথের দ্বিতীয় যুদ্ধ সংঘটিত হয়েছিল। অবশ্যই মনে রাখবে, পানিপথের প্রথম যুদ্ধ 1526 এবং দ্বিতীয় যুদ্ধ 1556। এর পরের প্রশ্ন, শতবিলোপ নীতি কে প্রবর্তন করেন? সত্যবিলোপ নীতি কে প্রবর্তন করেন? লর্ড ডালহৌসি, লর্ড ওয়েলেসলি, উইলিয়াম বেন্টিঙ্ক, লর্ড কর্নওয়ালিস। খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখানে কোন অপশনটি সঠিক হবে? এখানে বন্ধুরা অপশন এ, লর্ড ডালহৌসি হবে সঠিক উত্তর। লর্ড ডালহৌসি সত্যবিলোপ নীতি প্রবর্তন করেছিলেন। পরের প্রশ্নটি দেখো। এবারের প্রশ্নটি দেখো, কানপুরে সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দেন কে? মঙ্গল পাণ্ডে, লক্ষ্মীবাই, নানা সাহেব, কুনওয়ার সিং। এখানে কোন অপশনটি সঠিক হবে? কানপুরে সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন অপশন সি, নানা সাহেব। নানা সাহেব কানপুরে সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন। তাহলে অপশন সি হবে এখানে সঠিক উত্তর। পরের প্রশ্নটি দেখো, জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন? জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন? মোহাম্মদ আলী, আবুল কালাম আজাদ, বদরুদ্দিন তৈয়াবজি, এদের কেউ নন। তাহলে কোন অপশনটি এখানে সঠিক হবে? বন্ধুরা এখানে অপশন সি, বদরুদ্দিন তৈয়াবজি হবে সঠিক উত্তর। জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি ছিলেন বদরুদ্দিন তৈয়াবজি। তাহলে অপশন সি হবে সঠিক উত্তর। এবারে একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, পৃথিবীর ছাদ কাকে বলে? তিব্বত মালভূমি, পামির মালভূমি, ইউকন মালভূমি, হিউনান মালভূমি। কোন অপশনটি এখানে সঠিক হবে? বন্ধুরা এখানে অপশন বি, পামির মালভূমি হবে সঠিক উত্তর। পৃথিবীর ছাদ বলা হয় পামির মালভূমিকে, এবং এই পামির মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয় কারণ পামির মালভূমি হলো পৃথিবীর সর্বোচ্চ মালভূমি, তাই একে পৃথিবীর ছাদ বলা হয়। এবারে খুবই একটি
ইম্পর্টেন্ট প্রশ্ন দেখো, পৃথিবীর দীর্ঘতম হিমবাহ কোনটি? বিভিন্ন কম্পিটিটিভ এক্সামেই কিন্তু এই প্রশ্নটি বারবার আসে। পৃথিবীর দীর্ঘতম হিমবাহ কোনটি? সিয়াচেন, কোয়ারেক, ল্যাম্বার্ট, হুবার্ট। তাহলে কোন অপশনটি এখানে সঠিক হবে? এখানে অপশন সি ল্যাম্বার্ট হবে সঠিক উত্তর। পৃথিবীর দীর্ঘতম হিমবাহ হলো ল্যাম্বার্ট হিমবাহ। এবং এর পাশাপাশি মনে রাখবে বন্ধুরা, অপশন এ সিয়াচেন হিমবাহ হলো ভারতের দীর্ঘতম হিমবাহ। ভারতের দীর্ঘতম হিমবাহের নাম হলো সিয়াচেন হিমবাহ। এখান থেকেও কিন্তু প্রশ্ন হয়, তাই অবশ্যই মনে রাখবে ভারতের দীর্ঘতম হিমবাহ হলো সিয়াচেন হিমবাহ এবং পৃথিবীর দীর্ঘতম হিমবাহ হলো ল্যাম্বার্ট হিমবাহ। পরের প্রশ্নটি দেখো, জীবাশ্ম কোন শিলায় দেখা যায়? পাললিক শিলা, আগ্নেয় শিলা, রূপান্তরিত শিলা, কোনোটি নয়। জীবাশ্ম কোন শিলায় দেখা যায়? এখানে অপশন এ পাললিক শিলা হবে সঠিক উত্তর। পাললিক শিলায় জীবাশ্ম দেখা যায়। অপশন এ হবে সঠিক উত্তর। পরের প্রশ্নটি দেখো, ভারতের প্রাচীনতম পর্বত কোনটি? বিন্ধ্য পর্বত, সাতপুরা পর্বত, নীলগিরি পর্বত, আরাবল্লী পর্বত। কোন অপশনটি এখানে সঠিক হবে? ভারতের প্রাচীনতম পর্বত কোনটি? বন্ধুরা, এখানে অপশন ডি আরাবল্লী পর্বত হবে সঠিক উত্তর। ভারতের প্রাচীনতম পর্বত তথা পৃথিবীর প্রাচীনতম পর্বত হল আরাবল্লী পর্বত। আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো, ভারতের উচ্চতম জলপ্রপাত কোনটি? চিত্রকূট, কুঞ্চিকল, ধুয়াধর, কপিলধারা। কোন জলপ্রপাতটি ভারতের উচ্চতম জলপ্রপাত? এখানে অপশন বি কুঞ্চিকল হবে সঠিক উত্তর। ভারতের উচ্চতম জলপ্রপাত হলো কুঞ্চিকল জলপ্রপাত। অবশ্যই মনে রাখবে ভারতের উচ্চতম জলপ্রপাত হলো কুঞ্চিকল জলপ্রপাত। এবারে আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো, নিম্নলিখিত কোন রাজ্য অভ্র উৎপাদনে প্রথম স্থান অধিকার করে? নিম্নলিখিত কোন রাজ্য অভ্র উৎপাদনে প্রথম স্থান অধিকার করে? অন্ধ্রপ্রদেশ, রাজস্থান, ঝাড়খণ্ড, ওড়িশা। কোন রাজ্যটি এখানে সঠিক উত্তর হবে? বন্ধুরা, এখানে অপশন এ অন্ধ্রপ্রদেশ হবে সঠিক উত্তর। নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে অন্ধ্রপ্রদেশ অভ্র উৎপাদনে প্রথম স্থান অধিকার করে। এবং এর পাশাপাশি এখানে উল্লেখযোগ্য একটি তথ্য মনে রাখবে, অন্ধ্রপ্রদেশের নেলোর জেলা অভ্র উৎপাদনের জন্য বিখ্যাত। তাহলে অন্ধ্রপ্রদেশের নেলোর জেলা অভ্র উৎপাদনের জন্য বিখ্যাত। তাহলে অপশন এ আমাদের এখানে সঠিক উত্তর হবে। পরের প্রশ্নটি দেখো, কমলা লেবুর শহর নামে পরিচিত নাগপুর, সোলাপুর, শ্রীনগর, সিমলা। কোন অপশনটি এখানে সঠিক হবে? এখানে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ নাগপুর। নাগপুর শহর কমলা লেবুর শহর নামে পরিচিত। পরের প্রশ্নটি দেখো, কটক কোন নদীর তীরে অবস্থিত? কটক কোন নদীর তীরে অবস্থিত? মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী। কোন অপশনটি সঠিক হবে? এখানে বন্ধুরা অপশন এ মহানদী হবে সঠিক উত্তর। কটক শহরটি অবস্থিত মহানদী নদীর তীরে। পরের প্রশ্নটি দেখো, এবারের প্রশ্নটি হলো, লোকটাক হ্রদ কোন রাজ্যে অবস্থিত? লোকটাক হ্রদ কোন রাজ্যে অবস্থিত? আসাম, অরুণাচল প্রদেশ, মণিপুর, হিমাচল প্রদেশ। কোন অপশনটি এখানে সঠিক হবে? বন্ধুরা, এখানে অপশন সি মণিপুর হবে সঠিক উত্তর। লোকটাক হ্রদ মণিপুর রাজ্যে অবস্থিত। বন্ধুরা, এবারে আমরা পুষ্টি ও স্বাস্থ্যের থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো দেখো, প্রথম প্রশ্নটি কি রয়েছে, কোনটি এক প্রকার জিনগত রোগ? হিমোফিলিয়া, অ্যাজমা, ক্যারাটোম্যালেশিয়া, ম্যালেরিয়া। তাহলে কোনটি জিনগত রোগ? এখানে বন্ধুরা অপশন এ হিমোফিলিয়া হলো এক প্রকার জিনগত রোগ। এর পাশাপাশি মনে রাখবে বন্ধুরা, জিনগত আরেকটি রোগের নাম হলো থ্যালাসেমিয়া। তাহলে থ্যালাসেমিয়া এবং হিমোফিলিয়া হলো জিনগত রোগ। তাহলে জিনগত রোগ কোনটি? এখানে অপশন এ হিমোফিলিয়া হবে সঠিক উত্তর। পরের প্রশ্নটি দেখো কি রয়েছে, নাইট্রোজেন নিম্নের কোথায় পাওয়া যায়? ফ্যাট, ভিটামিন, প্রোটিন, জল। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, নাইট্রোজেন নিম্নের কোথায় পাওয়া যায়? এখানে অপশন সি প্রোটিন হবে সঠিক উত্তর। প্রোটিনের মধ্যে নাইট্রোজেন পাওয়া যায়। পরের প্রশ্নটি দেখো, সহজে রক্তক্ষরণ বন্ধ না হওয়া কিসের অভাবজনিত লক্ষণ? সহজে রক্তক্ষরণ বন্ধ না হওয়া কিসের অভাবজনিত লক্ষণ? ভিটামিন সি, ভিটামিন ই, ভিটামিন ডি, ভিটামিন কে। তাহলে কোন অপশনটি এখানে সঠিক হবে? এখানে বন্ধুরা প্রশ্নটি একটু ঘুরিয়ে দিয়েছে, অবশ্যই তোমরা এই প্রশ্নের উত্তর জানো আশা করি। এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি ভিটামিন কে। ভিটামিন কে এর অভাবে সহজে রক্তক্ষরণ বন্ধ হয় না, অর্থাৎ রক্ত তঞ্চন রোধ করে ভিটামিন কে।
তাই সহজে রক্তক্ষরণ বন্ধ না হওয়া হলো ভিটামিন কে এর অভাবজনিত লক্ষণ। এবারের প্রশ্নটি হলো মেনিনজাইটিস রোগে কোন অঙ্গ আক্রান্ত হয়? অন্ত্র, যকৃৎ, পাকস্থলী, মস্তিষ্ক। কোন অপশনটি সঠিক হবে? মেনিনজাইটিস রোগে কোন অঙ্গ আক্রান্ত হয়? এখানে অপশন ডি মস্তিষ্ক হবে সঠিক উত্তর। মেনিনজাইটিস রোগে মস্তিষ্ক আক্রান্ত হয়। অপশন ডি হবে সঠিক উত্তর। পরের প্রশ্নটি দেখো, জীবাণুনাশক রক্তকণিকা কোনটি? লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা, কোনোটিই নয়। তাহলে জীবাণুনাশক রক্তকণিকা কোনটি? এখানে অপশন বি শ্বেত রক্তকণিকা হবে সঠিক উত্তর। শ্বেত রক্তকণিকা জীবাণুনাশক হিসেবে কাজ করে। অপশন বি হবে এখানে সঠিক উত্তর। পরের প্রশ্নটি দেখো কি রয়েছে। একজন পূর্ণবয়স্ক মানুষের শরীরে কয়টি হাড় থাকে? 206টি, 300টি, 250টি, 306টি। এখানে অপশন এ 206টি হবে সঠিক উত্তর। একজন পূর্ণবয়স্ক মানুষের শরীরে 206টি হাড় থাকে এবং এর পাশাপাশি মনে রাখবে একজন শিশুর শরীরে 300টি হাড় থাকে। তাহলে শিশুর দেহে 300টি হাড় থাকে এবং পূর্ণবয়স্ক মানুষের শরীরে 206টি হাড় থাকে। এবারের প্রশ্নটি হলো ভিটামিন সি এর প্রধান উৎস হলো আম, গাজর, বাঁধাকপি, আমলকি। কোন অপশনটি এখানে সঠিক হবে? এখানে বন্ধুরা অপশন ডি আমলকি হবে সঠিক উত্তর। ভিটামিন সি এর প্রধান উৎস হলো আমলকি। এখানে বন্ধুরা আমের মধ্যেও কিন্তু ভিটামিন সি পাওয়া যায়, তবে আমলকির মধ্যে সবচেয়ে বেশি ভিটামিন সি পাওয়া যায়, তাই এখানে অপশন ডি হবে সঠিক উত্তর। পরের প্রশ্নটি দেখো কি রয়েছে। এবারের প্রশ্নটি হলো কোন ভিটামিনের রাসায়নিক নাম ফলিক অ্যাসিড? কোন ভিটামিনের রাসায়নিক নাম ফলিক অ্যাসিড? ভিটামিন সি, ভিটামিন কে, ভিটামিন বি12, ভিটামিন বি9। কোন অপশনটি এখানে সঠিক হবে? এই প্রশ্নটি বন্ধুরা তোমাদের জন্য রাখলাম, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে কোন ভিটামিনের রাসায়নিক নাম হলো ফলিক অ্যাসিড। বিভিন্ন ভিটামিনের রাসায়নিক নামগুলো জেনে রাখা খুবই জরুরি। তোমরা যদি এই প্রশ্নের উত্তরটি খোঁজার চেষ্টা করো তাহলে কিন্তু এর পাশাপাশি আরও অন্য যে ভিটামিনগুলো রয়েছে সেগুলির রাসায়নিক নামগুলো কিন্তু তোমাদের চোখে একবার হলেও নজরে পড়বে, এবং তাই এই প্রশ্নটি তোমাদের জন্য রাখা। অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে এই প্রশ্নের সঠিক উত্তরটি কী হবে। তাহলে বন্ধুরা আজকে আমরা যে প্রশ্নগুলি নিয়ে আলোচনা করলাম খুবই গুরুত্বপূর্ণ এবং বাছাই করা কমনযোগ্য প্রশ্নগুলি কিন্তু আলোচনা করা হলো। ভিডিওটি তোমাদের উপকারে আসবে এই আশা রাখি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট ও শেয়ার করবে, এবং যারা যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে রাখবে, কারণ এখানে আইসিডিএস কর্মী ও সহায়িকা নিয়োগের জন্য গুরুত্বপূর্ণ বাছাই করা সেরা প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হয়ে থাকে। তাহলে আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।